প্রফেসর ইউনূসের পদত্যাগ নিয়ে বহু কথা হচ্ছে। একটা প্রশ্ন এখন পর্যন্ত খুব একটা গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা হয়নি। সেই প্রশ্নটা কি? প্রফেসর ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা, কাদের সবথেকে বেশি ক্ষতি হবে, সেই প্রশ্নটা সামনে কিন্তু এসেই যায়। সেই প্রশ্ন যখন সামনে এসে যায় তখন সেই প্রশ্নের সমাধানটা কোথায়? সেই প্রশ্নের সমাধান খুঁজতে গেলে কি পাওয়া যায়? কারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারাই বা লাভবান হবে? লাভবান কারা হবে সেই ইকুয়েশনে না হলে না যায়, কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত কারা হবে? রাজনৈতিক দল হিসেবে তারা কারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে? ব্যক্তি হিসেবে কারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে? প্রধান উপদেষ্টার এই পদত্যাগ করতে চাওয়াটাকে কেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাটক হিসেবে অভিহিত করছেন? কেন বলা হচ্ছে এটা মানুষের সিম্প্যাথি নেওয়ার একটা কৌশল? এই কৌশলটা কি এক ধরনের বুমেরাং হয়ে গেল? সে ব্যাপারে আমরা আর একটা ভিডিওতে বলেছি। কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত হবে কারা? চলুন না একটু বিশ্লেষণ করে দেখা যাক যে প্রফেসর ইউনূস যদি সত্যি সত্যি পদত্যাগ করেন তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত কারা হবে, আর সাথে ছোট্ট করে সব থেকে লাভ হবে কাদের, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, প্রফেসর ইউনূস যদি সত্যিই পদত্যাগ করেন তাহলে সব থেকে বেশি ক্ষতি কার হবে? বিএনপির ক্ষতি হবে। বিএনপি তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, সুতরাং প্রফেসর ইউনূস যদি ক্ষমতায় থাকেন তবুও তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এবং যদি তিনি ক্ষমতায় না থাকেন তবুও তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। জামাতের ক্ষতি হবে? জামাতের এক ধরনের বোধহয় ক্ষতি হবে, কারণ এই সরকার আসার পরে এক ধরনের সমালোচনা কিংবা আলোচনা যাই বলেন না কেন সেটা ছিল যে এই সরকারের সঙ্গে জামাতের সম্পর্ক অনেক ভালো। তারপরে যখন এনসিপি তৈরি হলো তারপরে বিষয়টা স্পষ্ট হলো যে আদতে এই সরকারের সঙ্গে সবথেকে বেশি সম্পর্ক ভালো হচ্ছে এনসিপির। অনেকে এনসিপিকে কিংস পার্টি হিসেবে আখ্যা দিচ্ছেন। এনসিপির কি হবে যদি প্রফেসর ইউনূস ক্ষমতা ছেড়ে দেন, পদত্যাগ করেন? তাহলে এনসিপির কি হবে? বিশ্লেষকরা বলছেন প্রফেসর ইউনূস যদি ক্ষমতা ছেড়ে দেন তাহলে সব থেকে বেশি ক্ষতি হবে এনসিপির, এবং এনসিপির এই ক্ষতি হওয়ার সব থেকে বড় কারণও প্রফেসর ইউনূসের এই সরকার। কারণ এনসিপি নেতারা যে ধরনের কর্মকাণ্ড করেছেন, রাজনৈতিক দল জন্ম নেওয়ার পরে দুর্নীতি সহ নানা রকমের সমালোচনার মধ্যে পড়েছেন, এবং মব কালচার যে তৈরি হয়েছে সেখানেও এনসিপির যারা নেতা রয়েছে তাদের অনেকের নাম এসেছে। এই সমস্ত ব্যাপারগুলো যখন সমালোচনা হয়েছে, কোনো কিছুই সরকার আসলে দেখেও না দেখার এক ধরনের ভান করেছে। তার মানে তাদেরকে এক ধরনের প্রশ্রয় দিয়েছে। প্রফেসর ইউনূসের আশ্রয় প্রশ্রয়ে এনসিপি গড়ে উঠছে, এবং অনেকে বলেন যে প্রফেসর ইউনূস নিজে হাতে আসলে এই দলটাকে পরিচর্যা করছেন, এবং নির্বাচন যে পিছিয়ে দেওয়ার কৌশল সেটা এনসিপির স্বার্থেই করা হচ্ছে। এনসিপি যেন তার দলকে গুছিয়ে নেওয়ার সময় পায়, এটা একটা কৌশল। এটা অনেকে বলবেন অপকৌশল বললে বলবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা একটা কৌশল যেন এই দলটা একটু সময় পায় পরিচর্যা করার, গুছিয়ে উঠতে পারে। তারপরে নির্বাচনের সক্ষমতা অর্জন করার পরে নির্বাচন দিলে এই দলটা একটা সম্মানজনক অবস্থায় যাবে নির্বাচনে। তার আগে এলোমেলো অবস্থায় যদি নির্বাচন করে তারা, তাহলে প্রায় সব আসনেই, যতগুলো আসনে নির্বাচন করবে প্রায় সব আসনেই জামানত হারিয়ে ফেলতে পারে। সেরকম আশঙ্কা থেকেই মূলত এই ভাবনাগুলো। প্রফেসর ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে এনসিপি একেবারে অভিভাবক শূন্য হয়ে যাবে। এনসিপি যে কর্মকাণ্ডগুলো একচ্ছত্রভাবে চালিয়ে যাচ্ছিল সেই একচ্ছত্র কর্মকাণ্ডগুলো আর চালাতে পারবে না। চাইলেই যমুনার সামনে গেলে তাদেরকে কৃত্রিম বৃষ্টি দেওয়ার যে ঘটনা আমরা দেখেছি সেই ঘটনা আর থাকবে না। চাইলেই যেখানে সেখানে যে কোনো কিছু যে করছে
সেই করাটা আর করতে পারবে না। বিভিন্ন অভিযোগ রয়েছে, সংবাদপত্রের বিরুদ্ধে হুমকি, গণমাধ্যমের বিরুদ্ধে হুমকি, গণমাধ্যমের অনেকের চাকরি চলে যাওয়া, গণমাধ্যমকে থ্রেট দেওয়া, এদের বাদ দিয়ে দিতে হবে, এরকম নানা অভিযোগ যে তাদের বিরুদ্ধে রয়েছে, এই কাজগুলো তারা আর করতে পারবে না এবং রাজনৈতিকভাবে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে। সেই আলোচনা যখন বিভিন্নজন করছেন যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এনসিপি, তখন এনসিপি নেতাদেরও বিতর্কিত কর্মকাণ্ড সামনে আসছে। হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম সব থেকে বেশি বিতর্কিত হয়েছেন। তানভীর সুফি মাওলানার সাজে সব সময় চলেন, কিন্তু তার বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তাকে দুদক তলব করেছিল, দুদকের তলবে তিনি হাজির হয়েছিলেন। দেখলে মনে হয় সুফি দরবেশ, কিন্তু তলে তলে তিনি এই কাজগুলো করেছেন। এনসিপি তাকে সাময়িকভাবে বহিষ্কারও করেছে। এই ঘটনাগুলো আসলে তাদেরকে অনেক বেশি ভোগাবে। আবার গত রাতে এনসিপির অন্যতম নেতা, যিনি গাড়ির শোডাউন করে সবথেকে বেশি সমালোচিত হয়েছেন, নিজেকে জমিদারের পুত্র হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, যে তিনি প্রচণ্ড গরমে সাধারণ ক্লাসের ট্রেনের টিকিট কেটে ঢাকা থেকে পঞ্চগড়ে যেতেন এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে, সেই তিনি 150-200 গাড়ির শোডাউন করেন। টাকার উৎস কোথায়? তার যে পোশাক আশাক, চলাফেরা, গাড়ি ব্যবহার করা, সেগুলোর উৎস কোথায়? এই প্রশ্নগুলো উঠেছে, যে প্রশ্নগুলোর কোনো অ্যান্সার নেই। আবার তিনি সহ অনেকেই, এনসিপির অনেকেই যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন, তখন এক কথা বলেছেন, এখন আর এক কথা বলছেন। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতাগুলো নিয়ে সব থেকে বেশি সমালোচনার মুখে পড়েছেন। যেমন শাহেদ আলম একটা পোস্ট, সার্জিস আলমের একটা ফেসবুক পোস্ট দিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, যেখানে সার্জিস আলম কি বলেছেন আর এখন কি বলছেন। সাংবাদিক শাহেদ আলম খুবই সোচ্চার ছিলেন, একটা সময় পর্যন্ত ছাত্র সমন্বয়কদের পক্ষে যথেষ্ট ভূমিকা পালন করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এদের পক্ষে অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছেন এবং তার অবদানও অনেক। বৈষম্য বিরোধী আন্দোলনে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে প্রথম সারির সৈনিক তিনি। তিনি যখন সার্জিস আলমকে নিয়ে এরকম পোস্ট করেন, তখন এনসিপির কর্মকাণ্ড নিয়ে আসলে বিতর্ক তৈরি হয়। স্ক্রিনশটটা আপনারা দেখে নিন, যে দুইটা স্ক্রিনশট, শাহেদ আলমের ফেসবুক পোস্ট এবং ইন্ডিভিজুয়ালি সার্জিস আলমের সেই পোস্টের স্ক্রিনশটটা। সার্জিস আলমের সেই পোস্টের স্ক্রিনশটে কি ছিল? সার্জিস আলম শেখ হাসিনার ছবি। সেই পোস্টটা, সার্জিস আলমের সেই পোস্টটা ছিল 28 সেপ্টেম্বর 2023-এর। 28 সেপ্টেম্বর 2023-এ শেখ হাসিনার ছবি দিয়ে, এই তো কয়েকদিন আগে, 1.5 বছর আগের ঘটনা। সেই সময়ে তিনি লিখেছিলেন, বাংলাদেশের উন্নয়নের কারিগর, স্বাধীনতা বিরোধী জামাত বিএনপির বিরুদ্ধে আমরা সর্বদা প্রস্তুত, শেখ হাসিনা সরকার বারবার দরকার, শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এই যে পোস্টটা দিয়েছিলেন তিনি, শুধু এই পোস্টটা না, এই পোস্টটা নিয়ে শাহেদ আলম লিখেছেন আরও অনেক পোস্ট, ভিডিও ভাইরাল তার। বঙ্গবন্ধু সম্পর্কে কত ভালো ভালো কথা, আমার বঙ্গবন্ধু অমুক, আমার বঙ্গবন্ধু পৃথিবীর সেরা, সেরকম কথা যখন বলেছেন, তখন আবার জুলাই বিপ্লবের পরে বঙ্গবন্ধু সম্পর্কে এহেন বাজে বিশ্রী কথা নেই যেগুলো বলেননি। এই যে দ্বিচারিতা করার চরিত্র, এই চরিত্রের মানুষগুলো রাজনীতিতে আদৌ সফল হবে কিনা, সেই প্রশ্ন সামনে এসে যায়। শাহেদ আলম কি লিখলেন? শাহেদ আলম লিখলেন যে এই তো সেদিনের কথা, হাসিনা পতনের 1 বছরেরও কম সময়, ডিসেম্বর জানুয়ারির নির্বাচন ও গণতন্ত্র আদায়ে ইশরাক যখন জেলখানায়, ইশরাক হোসেনের কথা বলেছেন, আমরা বিশ্ব সম্মতি ও শেখ হাসিনার অপসারণের বিরুদ্ধে কথা বলতে বলতে প্রায় শক্তি নিঃশেষ হওয়ার পথে। তখন লেখা, হাসিনা তো 7-8 মাসে ফ্যাসিস্ট হয় নাই, হয়েছে 7 থেকে 10 বছরে। ইশরাক হোসেনরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে যখন রাজপথে রক্তাক্ত হচ্ছে, জেলখানায় বন্দি, তখনও জামাত বিএনপি নিধনে সম্মতি উৎপাদন করছে যারা, আজও তারা এই ক্ষমতার রাজনীতিটাই করে যাচ্ছে। অর্থাৎ তখনও ক্ষমতার রাজনীতির পক্ষে কথা বলেছেন, এখনও ক্ষমতার রাজনীতির পক্ষে কথা বলছেন। এগুলো প্রতিহিংসার কথা নয়, এগুলো অতীতকে স্মরণ করিয়ে দেয়া মাত্র। কাঁচের দেয়ালের অভ্যন্তরে বসে বাইরে ঢিল ছুঁড়তে গেলে ঘরটাই ভেঙে যায়। ঘর ভাঙার দায় কেবল কোনো একক রাজনৈতিক দলের হবে না।
এমন কথা তিনি লিখেছেন, অর্থাৎ সার্জিস আলমের এই পোস্টটা লিখেছেন যে সবসময় ক্ষমতার মধ্যে থাকা লোকজন আগেও ক্ষমতার পক্ষে কথা বলেছে, এখনও ক্ষমতার পক্ষে কথা বলছেন। যখন এই প্রফেসর ইউনূসকে পদত্যাগ করতে দেব না, পদত্যাগ করলে এই হবে, নাহিদ ইসলাম বললেন যে আর একটা 111 হতে দেব না, হাসনাত আবদুল্লাহ বললেন যে আর একটা 111-এর স্মৃতি আমরা ভুলে যাইনি। সেটা নিয়ে ট্রলও হয়েছে যে 111 যখন হয়েছে তখন আপনার বয়স কত ছিল। 1998 সালে যদি হাসনাত আবদুল্লাহর জন্ম হয় তাহলে 111-এর সময় তার বয়সটা কত? তখন তো তিনি অনেকটা মানে কিশোর, দুধের শিশুর পর্যায়টা পার হয়েছেন কেবল, অথচ 111-এর স্মৃতি তিনি আজও ভুলেন না। এই ধরনের ফেসবুক পোস্ট দেন। এই যে এনসিপি থেকে বারবার বলা হচ্ছে, উদ্যোগ নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে দেয়া হবে না, তা তিনি পদত্যাগ করলে সর্বনাশ হয়ে যাবে, এখন এত ঐক্যের কথা বলা হচ্ছে, কিন্তু প্রধান উপদেষ্টার এই যে পদত্যাগ করতে চাওয়া, তার যে ইচ্ছা পোষণ, এই ঘটনা পর্যন্ত বাস্তবতাটা আনলো কারা? এটা অনেকেই বলেন যে এই বাস্তবতাটা তৈরি করেছে এনসিপি নিজেই, বিশেষ করে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে, বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করে এমন একটা পরিবেশ তারা তৈরি করেছে। সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানিয়েছে, শত্রু বানানোর চেষ্টা করেছে। সেনাবাহিনীকে তো শত্রু বানানোর তাদের ক্ষমতা নেই, বানানোর চেষ্টা করেছে, কাঠগড়ায় তোলার চেষ্টা করেছে, বিএনপিকে শত্রু বানিয়েছে। শামসুজ্জামান খান দুদুর ছবিতে তারা প্রস্রাব করেছে, সেরকম ভিডিও পোস্ট করেছে। এই ঘটনাগুলো তারা ঘটিয়েছে। তারেক জিয়া সম্পর্কে বাজে কথা বলেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বাজে কথা বলেছে। এইগুলো তো আমরা দেখেছি। এইগুলো যখন আমরা দেখেছি, এক ধরনের ঘৃণার রাজনীতিকে উস্কে দিয়েছে। সেই সব কিছুর ফসলই হচ্ছে প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চাওয়া। কিন্তু প্রধান উপদেষ্টা যদি সত্যিই পদত্যাগ করে ফেলেন, তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এনসিপি। তাদের রাজনীতি প্রশ্নের মুখে পড়বে, তাদের রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, এমনটাই বলছেন বিভিন্ন বিশ্লেষক। দর্শক, আপনারও কি তাই মনে হয়? কেন আজকে এনসিপি উঠে পড়ে লেগেছে প্রধান উপদেষ্টা যেন পদত্যাগ না করেন, তাকে রাখতেই হবে, তাকে না রাখলে সর্বনাশ হবে? কেন আজকে এই উপলব্ধি হলো? এই উপলব্ধি আগে হয়নি কেন? আর প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চাওয়ার পেছনে, পদত্যাগ করতে যে চেয়েছেন তার জন্য সবথেকে বড় ক্ষতি কি তাহলে তাদেরই হতো, যে কারণে তারা এখন উঠে পড়ে লেগেছে যে পদত্যাগ করতে দেব না? এর আগে যদি তারা সচেতন হতো তাহলে কি এই পরিস্থিতি তৈরি হতো? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।